সিঙ্গারা নাও সিঙ্গারা, খাস্তা খাস্তা সিঙ্গারা, ঝাল ঝাল সিঙ্গারা, মশালাদার সিঙ্গারা। সিঙ্গারা নাও সিঙ্গারা। সিঙ্গারা নেবেন দাদা? সিঙ্গারা? আরে ভাই একটু দাঁড়াও তো, কত করে দাম সিঙ্গারার? দিদি 10 টাকায় একটা। ওরে বাবা ভাই, এ তো খুব দামি সিঙ্গারা। আরে মা জননী, একবার নিজের সিঙ্গারাটা খেয়ে দেখুন, নিজেই আপনি আমায় 10 টাকা দিয়ে দেবেন। আরে বাবা, কি আছে তোর সিঙ্গারায় যে আমি নিজে থেকে তোকে একেবারে 10 টাকা দিয়ে দেব? আরে মা জননী, একবার খেয়ে তো দেখুন। তুই এত যখন বলছিস দে একটা সিঙ্গারা খাওয়া আমাকে। আর শোন, আমার যদি সিঙ্গারা খেতে ভালো না লাগে আমি কিন্তু তোকে একটা টাকাও দেব না। ঠিক আছে মা জননী, এই নিন সিঙ্গারা। আরে বাহ বাহ বাহ, তুই তো ঠিক বলেছিলি, তোর এই সিঙ্গারা তো সত্যি খুব সুস্বাদু। দেখেছেন মা জননী, বলেছিলাম না এই সিঙ্গারা দারুণ খেতে লাগবে। হ্যাঁ দাঁড়া, আমি তোকে এক্ষুনি টাকা দিচ্ছি। সিঙ্গারা নাও সিঙ্গারা, খাস্তা খাস্তা সিঙ্গারা, ঝাল ঝাল সিঙ্গারা, মশালাদার সিঙ্গারা। সিঙ্গারা নাও সিঙ্গারা। এইভাবে একটা একটা করে মাধবের সিঙ্গারা বিক্রি হতে শুরু হলো। তখনই আবহাওয়া হঠাৎ খারাপ হয়ে গেল আর প্রচন্ড ঝড় বইতে শুরু হলো। আরে এই কি, হঠাৎ করে আবহাওয়ার যে কি হলো! যাই তাড়াতাড়ি বাড়ি চলে যাই, না হলে বৃষ্টিতে ভিজে যাব। মাধব দ্রুত নিজের বাড়ির দিকেই যাচ্ছিল, ঠিক তখনই এই ঝড়ের মধ্যে একটা কাগজ উড়ে মাধবের মুখে এসে পড়ে। মাধব মুখ থেকে কাগজটা সরাতেই দেখে ওই কাগজে কোনো একটা জায়গার নকশা আঁকা রয়েছে। আরে আরে, এটা কোন জায়গার নকশা? এটাকে বাড়ি নিয়ে যাই। এই বলেই মাধব দ্রুত এই নকশাটা নিয়ে নিজের বাড়ির দিকে এগিয়ে গেল। গিন্নি, নাও রান্নার জিনিস। আচ্ছা কই দেখি দেখি। আরে আরে, এইটুকু জিনিসপত্র এনেছো তুমি? এ তো মাত্র এইটুকু। বেশি জিনিস কি করে আনবো গিন্নি? আজ তো সিঙ্গারার ভালো দাম পাইনি। হাই হাই হাই, প্রতিদিন তো এই একই ঘটনা। রোজ রোজ ক্ষুধার্ত থেকে আমার জীবনটাই বরবাদ হয়ে গেল। গিন্নি, ও গিন্নি, বলো আবার কি হলো? দেখো, রাস্তা দিয়ে আসার সময় এই নকশাটা পেলাম। দেখো, আমার তো মনে হচ্ছে কোনো গুপ্তধনের সন্ধান। আমি তাই এটা বাড়ি নিয়ে এলাম। আরে আমাদের এত কপাল ভালো নয় যে আমরা গুপ্তধন পাবো। যদি এর বদলে অন্য কিছু নিয়ে আসতে তবু আমি একটু খুশি হতে পারতাম। যাও আর এই বেকার নকশাটাকে বাইরে ফেলে দিয়ে এসো, যাও। আরে গিন্নি, একবার দেখে তো নাও। তুমি শুনতে পেলে না আমি তোমায় কি বললাম? যাও এই বিচ্ছিরি নকশাটা এক্ষুনি বাইরে ফেলে দিয়ে এসো। আরে দাঁড়িয়ে আছো কেন? যাও না, বাইরে ফেলে দিয়ে এসো ওটাকে। আমার কেন মনে হচ্ছে এই নকশা কোনো গুপ্তধনের নকশা। মাধব এমনটা বলতেই ওই কাগজ থেকে একটা রশ্মি বেরোতে শুরু করে আর আওয়াজ আসতে শুরু করে। মাধব। আরে এ কি, এ আমায় কে ডাকছে? ভয় পেও না মাধব, আমি এক জাদুকরি নকশা। সবাই আমায় ফালতু বলে ফেলে দিয়েছে, তুমি একমাত্র বাড়ি নিয়ে এসেছো, এজন্য আমি ভারী খুশি হয়েছি। কিন্তু কিন্তু আমার বউ। আমি জানি তোমার বউ দিন রাত তোমার উপর রাগ দেখায়। হ্যাঁ, জাদুকরি নকশা, আপনি ঠিকই বলছেন। ও সারাদিন শুধু চিৎকার করে। আরে ওই বেচারি তো দারিদ্রতায় বাঁচতে বাঁচতে হাঁফিয়ে উঠেছে, ওর কোনো দোষ নেই। তোমার মন বড়ই পরিষ্কার, তাই তোমার সকল দারিদ্র আমি দূর করে দেব। কিন্তু নকশাজি, আপনি আমার দারিদ্রতা কি করে দূর করবেন? গ্রামের পাশে যে জঙ্গল আছে তার পূর্ব দিকে একটা বড় কুয়া আছে। ওই কুয়োয় বহু বছর ধরে গুপ্তধন লুকোনো আছে, দেখো। আরে বাপরে, এত গুপ্তধন! হ্যাঁ, তুমি আর তোমার স্ত্রী দুজনে মিলে ওই গুপ্তধনের সন্ধানে বেরো। কিন্তু আমি ওই কুয়ো কি করে খুঁজবো? ওই জঙ্গল তো বড়। তুমি একদম চিন্তা করো না, আমি আছি তো। আমি তোমাদের দুজনকে ওই জায়গায় পৌঁছে দেব। কিন্তু মাধবন, একটা কথা খেয়াল রেখো, ওই গুপ্তধন শুধুমাত্র তোমাদের মতো সত্যিকারের দরিদ্রদের। যে গরিবরা এই গ্রামে থাকে তাদের প্রত্যেকের। হ্যাঁ, আমার আপনার এই কথা অবশ্যই মনে থাকবে।
তাহলে তোমরা দুজন এখনই ওই গুপ্তধনের কাছে পৌঁছানোর জন্য তৈরি হও, আর দেরি করো না। মধ্যরাত্রে স্বামী স্ত্রী জঙ্গলের দিকে গুপ্তধন খুঁজতে বেরিয়ে পড়ে। আরে কতটা হেঁটে আমরা তো জঙ্গলের কত ভেতরে এসে গেছি, আর কত হাঁটতে হবে? সত্যি এই জাদুর নকশাটা কোনো কাজের নাকি পুরোটাই বেকার? জাদুকরি নকশা বলেছিল যে জঙ্গলের ভিতরে একটা বড় কুয়ো থাকবে, কিন্তু এত দূর চলে এলাম, এখানে তো গাছপালা ছাড়া আর কোনো কিছুই দেখতে পাচ্ছি না। আরে আমি কি বলছি, তুমি একবার ওই তোমার জাদু নকশাটাকে রাস্তার কথা জেনে নাও। হ্যাঁ হ্যাঁ, এ তুমি ঠিক বলেছো, আমি এখনই জিজ্ঞেস করি। আরে হ্যাঁ, তো জিজ্ঞাসা করো না, জিজ্ঞাসা করো। জাদু নকশা, ও জাদু নকশা, আমাদের গুপ্তধনের কাছে পৌঁছানোর রাস্তা দেখাও। হ্যাঁ হ্যাঁ, আমি এই আম গাছটাকে চিনি। তুমি চেনো এই আম গাছটা? হ্যাঁ, আমি যখন অনেক ছোট ছিলাম একবার বাবার সঙ্গে এই দিকে এসেছিলাম, কিন্তু আম গাছের কাছে যে একটা কুয়ো আছে সেটা আমার মনে নেই। গিন্নি, সে কথা তো ওই গাছের কাছে পৌঁছলেই বোঝা যাবে। ওরা স্বামী স্ত্রী জঙ্গলের ভিতরে ওই গাছটাকে খুঁজতে শুরু করে দেয়। ঠিক তখনই নকশা কথা বলে ওঠে। দাঁড়াও দাঁড়াও, তাড়াতাড়ি এই গাছের পিছনে লুকিয়ে যাও। কি কি বলছেন নকশাজি? আমি বলছি না তাড়াতাড়ি গাছের পিছনে লুকো। নকশার কথা মতো ওরা দুজন গাছের পেছনে লুকিয়ে পড়ে। তখনই ওদের সামনে দিয়ে একটা বড় নেকড়ে ওখান দিয়ে চলে যায়। হে ভগবান, এত বড় জানোয়ার! এই নকশা যদি আজকে আমাদের এই ব্যাপারে না বলতো তাহলে যে আমাদের কি হতো কে জানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলছো, তাড়াতাড়ি চলো আর তাড়াতাড়ি কাজ শেষ করি। কে জানে আর কোন বিপদের সামনে আমাদের পড়তে হবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। কিছুটা দূর যাওয়ার পর ওই আম গাছটা ওরা দেখতে পেল। আরে বাহ, ওই দেখো গিন্নি। আরে হ্যাঁ, এটা তো সেই আম গাছটা, কিন্তু এবার কুয়ো কোথায়? আরে গিন্নি, ওই দেখো কুয়ো। হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে এটা সেই কুয়োটা যাতে গুপ্তধন আছে। এই কুয়োর মধ্যে তো জলে ভর্তি, আমি এর ভিতরে কি করে যাব? আরে এর ভেতরে যাওয়ার রাস্তাও আমাদের জাদু নকশা বলে দেবে তো? তুমি একবার ওকে জানতে চাও তো? জাদুকরি নকশা, এই কুয়োর ভিতরে যাওয়ার রাস্তা দেখাও আমায়। মাধবের কথা বলতেই ওই নকশা থেকে তীব্র আলো বেরিয়ে আসে আর কুয়োর ভেতরে গিয়ে পড়ে, যার ফলে কুয়োর নিচে যাওয়ার রাস্তা তৈরি হয়ে যায়। ওরা যাই নিচে নেমে আসে, ওরা দেখতে পায় যে কুয়োর ভেতরটা সম্পূর্ণ অন্ধকার। হে ভগবান, এখানে তো কিছুই দেখতে পাচ্ছি না, চারিদিক শুধু ঘুটঘুটে অন্ধকার। আরে দাঁড়াও গিন্নি, হে জাদুকরি নকশা, আমাদের দেখার জন্য আলো দাও। আরে বাপ রে, এত গুপ্তধন! আমরা এবার ধনী হয়ে গেছি গিন্নি, অনেক ধনী। জাদু নকশা একদম সত্যি কথা বলেছে। আরে চলো চলো, তাড়াতাড়ি চলো, গুপ্তধন থলির মধ্যে ভরে নিয়ে আমরা এখান থেকে চলে যাই। ওরা দুজন দ্রুত গুপ্তধন থলির ভেতর ভরতে থাকে। চলো চলো, এবার তাড়াতাড়ি চলো, থলি সম্পদে ভরে উঠেছে। চলো আমরা এবার এখান থেকে চলে যাই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। আমরা বড়লোক হয়ে গেছি গিন্নি, আমরা বড়লোক হয়ে গেছি। আমাদের আর কোনো দুঃখ কষ্ট কিছু থাকবে না। দেখো গিন্নি। হ্যাঁ গো, কত বেশি সম্পদ ছিল বলো, আমরা তো শুধু এইটুকুই নিতে পারলাম। সারা জীবন এইটুকু দিয়ে আমাদের চলবে কি করে বলো? আরে গিন্নি, বেশি লালসা করা উচিত নয়। আমরা যতটুকু নিয়েছি তাতে আমাদের বাকি জীবন খুশি খুশি কেটে যাবে। দেখো না গো, আমি কিছু জানি না। তুমি এবার নকশাকে বলে এই কুয়োর ভেতর যাওয়ার রাস্তা সব বন্ধ করে দাও। যখন আমাদের দরকার হবে তখনই আমরা এখান থেকে খাজানা নিয়ে যাব। চলো চলো, এবার এই কুয়োর রাস্তাটাকে বন্ধ করিয়ে দাও। মাধব যাই ওই নকশাটাকে কুয়োর দরজা বন্ধ করার কথা বলতে যায়, তখনই নকশার বলা কথা ওর মনে পড়ে যায়। কিন্তু মাধবন, একটা কথা মনে রেখো, ওই কুয়োর ভিতরে থাকা গুপ্তধন তোমাদের মতো সত্যিকারের দরিদ্রদের। যে গরিব মানুষ এই গ্রামে থাকে তাদের প্রত্যেকের। না গিন্নি না, এই গুপ্তধন শুধু আমাদের একার নয়, এই গোটা গ্রামে যত গরিব মানুষরা থাকে তাদের সবার। বুঝলে গিন্নি? হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছ। আর তাছাড়াও
গরিব মানুষ হয়ে বাঁচা কত কঠিন সে তো আমরা খুব ভালো করেই জানি। হতেও তো পারে এই সম্পদ দিয়ে আমাদের মতো অনেক গরিব মানুষদের অনেক উপকার হবে। চলো চলো, কোনো ব্যাপার নয়, এই কুয়োর রাস্তা আমরা খুলেই রাখি, চলো। হ্যাঁ হ্যাঁ গিন্নি, তুমি ঠিকই বলছো। হ্যাঁ, কিন্তু যতদিন এই নকশা থাকবে ততদিন এই কুয়োর খাজানা কেউ না কেউ দখল করতেই থাকবে। এর থেকে ভালো হয়। বাহ বৎস মাধব, বাহ! তুমি আর তোমার স্ত্রী এত গুপ্তধন দেখার পরেও লালসা করনি। এটাই তোমাদের দুজনের শেষ অগ্নি পরীক্ষা। যদি তোমরা এই গুপ্তধন দেখে লোভ করতে তাহলে আমার অভিশাপ লাগতো। আপনার দেওয়া অভিশাপ কি আমাদের লেগে যাবে? হ্যাঁ বৎস, আর আমার অভিশাপ লাগার পাশাপাশি তোমরা দুজন আজীবন এই কুয়োয় বন্দী হয়ে যেতে। তোমাদের স্বচ্ছ মন দেখে আমি বড় প্রসন্ন হয়েছি। যাও আর গ্রামের প্রত্যেকটি গরিব মানুষকে এই গুপ্তধনের কথা বলে দাও। যাও, আর হ্যাঁ, এই কথাও বলে দিও, যারা লোভ করে এই কুয়ায় আসবে তারা সারা জীবনের জন্য বন্দী হয়ে যাবে। এই বলে ওই সাধু বাবা ওখান থেকে গায়েব হয়ে যায়। বুঝতে পেরেছি গো আমি, তুমি একদম ঠিক বলেছো যে বেশি লোভ করা ভালো নয়। যদি আমি আজকে বেশি লোভ করতাম তাহলে তুমি আর আমি এই কুয়োর মধ্যে সারা জীবন বন্দী হয়ে যেতাম। চলো চলো গিন্নি, আমরা তাড়াতাড়ি গিয়ে সমস্ত গরিব ভাইদের এই কুয়োর কথা বলে দিই। তাতে আমরা সবাই ধনী হয়ে যাব, আমরা সবাই শেঠ হয়ে যাব।